6 ঘন্টা ধরে পুরল সচিবালয়ের 7 নম্বর ভবন। ফায়ার সার্ভিসের 19 ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে। সচিবালয়ে উদ্ধার কাজে সেনা, বিজিবি, র্যাব ও পুলিশ। আশপাশের এলাকায় জোর নিরাপত্তা। সচিবালয়ের সামনে ট্রাক চাপায় নিহত ফায়ার সার্ভিস কর্মী নয়ন, আহত একজন হাসপাতালে। শুনছিলেন প্রধান শিরোনাম, সংবাদে এছাড়া আরো যা থাকছে। ত্রিপুরাপাড়ায় বাড়ি ঘরে আগুনের তীব্র নিন্দা প্রধান উপদেষ্টার, অভিযুক্তদের ধরতে অভিযান। সংবাদের শিরোনাম জানাচ্ছিলাম, জাহিদুল বাশার আছে আপনাদের সাথে। আর এবার যাব পুরো খবরে। শুরুতে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, সচিবালয়ের আগুন। প্রায় 6 ঘন্টা পর সকাল 8টা 5 মিনিটের দিকে নিয়ন্ত্রণে এসেছে সচিবালয়ের 7 নম্বর ভবনের আগুন। এর আগে রাত প্রায় 2টার দিকে সেখানে আগুন লাগে। ফায়ার সার্ভিস জানায়, আগুনের খবর পাওয়া মাত্রই 2 মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। পরে পর্যায়ক্রমে এই সংখ্যা বেড়ে হয় 19টি। আগুনের ধোঁয়ায় পুরো সচিবালয় এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। ফায়ার সার্ভিসের সহায়তায় সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আর্ম পুলিশ ব্যাটালিয়নের সদস্যরাও যুক্ত হন। সচিবালয়ের 7 নম্বর ভবনে যুব ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ রয়েছে। আর এটার ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি, হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য। এটা ইনভেস্টিগেশনের আগে আমি তো বলতে পারবো না, ইনভেস্টিগেশনের পরে আপনাদের আমরা জানাবো। আমরা সরাসরি যেতে চাই সচিবালয়ে, সেখান থেকে সহকর্মীরা রয়েছেন। গভীর রাত থেকেই কিন্তু তারা আমাদের সাথে রয়েছেন। এই মুহূর্তে বনি ইবনে কামাল সচিবালয় থেকে। বনি, আপনি শুনতে পাচ্ছেন? একটু আগে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরাসরি শুনছিলাম, তিনি কথা বলছেন, কিন্তু ক্ষয়ক্ষতি নিয়ে তিনি বলতে পারেননি। তিনি যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো এরই মধ্যে আপনারা বলেছেনও। একটু জানতে চাই, আগুন নেভানোর পরের চিত্র সেখানে কি? এই মুহূর্তে সচিবালয়ে সকাল হয়ে গেছে, সেখানে কর্মকর্তা কর্মচারীরা তারা আসছেন, তারা ভবনে ঢুকতে পারছেন না কিনা, অন্যান্য যেই মন্ত্রণালয়গুলো আছে সেখানে আজকে অফিস হবে কিনা, সব মিলিয়ে পরিস্থিতি আগে জানি। বাশার, এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির বিষয়টি নিরূপণ করা যায়নি, কারণ এটি তদন্ত কমিটি হবে, তারা পুরো যে জায়গাগুলো আছে সেগুলো ঘুরে দেখার পর আসলে এই সিদ্ধান্তটি হবে। এবং সচিবালয়ে আজকে স্বাভাবিক যে কার্যক্রম বা অন্যান্য যে বিল্ডিংগুলো রয়েছে সেই বিল্ডিংগুলোতে কার্যক্রম চলবে কিনা সেই বিষয়েও এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আমরা পাইনি। অর্থাৎ যেহেতু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এখনো কিন্তু পুরোপুরি যে কাজ, অর্থাৎ নির্বাপন সম্পন্ন করা এবং প্রাথমিক একটি যে তদন্তের মতো যে বিষয়, ছায়া তদন্তের যে মতো যে বিষয়টি, সেই বিষয়টি কিন্তু এখনো সম্পন্ন হয়নি। অর্থাৎ এই কার্যক্রমগুলো সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত ফায়ার সার্ভিস, আইন শৃঙ্খলা বাহিনী পুরো যে জায়গাটি কর্ডন করে রেখেছে সেটি তো চলতেই থাকবে। সেই কার্যক্রম শেষ না হওয়ার পর্যন্ত কিন্তু এই যে পুরো যে ঘটনাটি, পুরো যে সচিবালয়ের অন্যান্য কার্যক্রম, সেই কার্যক্রম চলবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত এখনো আসেনি। এবং এই বিষয়ে সিদ্ধান্ত হয়তো কিছুক্ষণ পরে জানা যাবে। অন্যান্য মন্ত্রণালয়ের দায়িত্বে যারা রয়েছেন তাদের পক্ষ থেকে একটি সিদ্ধান্ত হবে। সেই সিদ্ধান্ত হওয়ার পরই হয়তো জানা যাবে যে আজকে সচিবালয়ের কার্যক্রম চলবে কি চলবে না। তবে এখন পর্যন্ত আমরা ফায়ার সার্ভিসের যে কার্যক্রম দেখছি সেই কার্যক্রমে কিন্তু একটি প্রাথমিক ধারণা, আমাদের অতীত অভিজ্ঞতা থেকে যদি ধারণার কথা বলি, সেই ধারণায় বলাই যায় যে আরো 2 থেকে 3 ঘন্টার কাজ এখনো বাকি রয়েছে। সেই 2-3 ঘন্টার কার্যক্রম শেষ হওয়ার পরে হয়তো সচিবালয়ের যে পুরো এলাকাটা বা সচিবালয়ের অন্যান্য যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে কার্যক্রম চালানোর সুযোগ থাকবে বা সেগুলোকে খুলে দেওয়া হবে। এর আগ পর্যন্ত সেই সুযোগ বা সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে। এবং আমরা এই যে ফায়ার সার্ভিসের যে 6 ঘন্টারও অধিক সময় ধরে যে তৎপরতা
সেটিতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আগুন নিয়ন্ত্রণে এসেছে 8টা 5 মিনিটে। এখন এই যে 6 তলা থেকে 9 তলা পর্যন্ত প্রত্যেকটি ফ্লোরে ঘুরে দেখছেন, প্রত্যেকটি ফ্লোর বিশ্লেষণ চলছে যে কিভাবে এই আগুনটি কেন, যদিও এখন আসলে আগুনের কারণ কি বা কিভাবে আগুনের সূত্রপাত সেই বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি, তবে একটি ধারণা দেওয়া হচ্ছে যে 6 তলা থেকে আগুনের সূত্রপাত বলেই ধারণা করা হচ্ছে। এবং সেই 6 তলার আগুন যখন ফায়ার সার্ভিসের কর্মীরা বা ফায়ার ফাইটাররা নিয়ন্ত্রণের কার্যক্রম শুরু করে, তারপর থেকে আমরা দেখতে পাই যে পূর্ব পাশের যে 6 তলা থেকে আগুনের নির্বাপনের কাজটি শুরু হয়, এরপর এটি ক্রমান্বয়ে বাড়তে থাকে 7 তলা 8 তলা 9 তলা পর্যন্ত যখন হতে থাকে, তখনই হঠাৎ করে দেখা যায় যে পশ্চিম পাশের 9 তলাতেও এবং পশ্চিম পাশের দিকে যেতে পূর্ব পাশ থেকে পশ্চিম পাশের দিকে মধ্যভাগেও কিন্তু হঠাৎ আবার আগুন দেখা যায়, অর্থাৎ আগুন ছড়িয়ে পড়ে বা আগুন লেগে যায়। সেই জায়গাগুলোতে কেন আগুন লাগলো, কিভাবে আগুন লাগলো, সেই বিষয়গুলো নিয়ে আসলে কোনো সদুত্তর বা একদম পরিষ্কার কোনো জবাব এখন পর্যন্ত আসলে কারো কাছেই নেই যে কেন হঠাৎ করে পশ্চিম পাশে আবার আগুন লাগলো, পশ্চিম পাশে আগুন লাগার কারণটা কি, সেই বিষয়গুলো কিন্তু এখনো নিশ্চিত হওয়ার কোনো সুযোগ নেই। সেই বিষয়গুলো আসলে তদন্ত হওয়ার পর জানা যাবে যে কেন হলো বা কিভাবে হলো, সেই বিষয়গুলো তখন জানা যাবে, তখন হয়তো পূর্ণাঙ্গ যে বিষয়টি সেটি জানানো হবে। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছেও জানতে চেয়েছিলাম যে তদন্ত কমিটি কখন হবে বা কয় সদস্যের তদন্ত কমিটি হবে, সেই বিষয়গুলো কিন্তু এখন আসলে চূড়ান্ত নয় যে কয় সদস্যের তদন্ত কমিটি হবে সেই কার্যক্রমগুলো পরিচালনা করার জন্য। তবে শুধুমাত্র ফায়ার সার্ভিস নয়, যেহেতু এটি এখানে বেশ কয়েকটি মন্ত্রণালয় এবং বিভাগ রয়েছে, সেই মন্ত্রণালয় বিভাগের পক্ষ থেকেও তদন্ত কমিটি করা হবে সেরকম একটি ধারণা আমরা পাচ্ছি। কেননা প্রত্যেকটি মন্ত্রণালয় অথবা প্রত্যেকটি বিভাগের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি কিন্তু ওই মন্ত্রণালয় বিভাগের সংশ্লিষ্ট যারা আছে তারা যখন তদন্ত করবেন তারাই কিন্তু নিরূপণ করতে পারবেন। তার আগ পর্যন্ত নিরূপণ করার খুব একটি সুযোগ কিন্তু নেই। তবে একটি ধারণা আমরা এখন পর্যন্ত পাচ্ছি যে যেই আগুনের ঘটনাটি ঘটেছে, এই আগুনের ঘটনায় যে ফ্লোরগুলো অর্থাৎ 6 তলা থেকে 9 তলা পর্যন্ত যে বিভিন্ন অংশে আগুন লেগেছে, সেখানে যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ছিল, গুরুত্বপূর্ণ ফাইলপত্র ছিল, সেগুলো তো পুড়ে গিয়েছে, এটা তো খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে। এবং এর ফলে যে ক্ষতিটা হয়েছে সেগুলো আসলে রিকভার করা যাবে কিনা, রিকভার করা গেলেও কতদিন সময় লাগবে, সেই বিষয়গুলো কিন্তু নিশ্চিত নয়, যেহেতু এখনো ক্ষতির মাত্রাটাই নিরূপণ করা যায়। শুধুমাত্র যে এই ইসের আগুনটি ফায়ার সার্ভিস যে আগুনটি আসলে নিয়ন্ত্রণে এনেছে, এর ফলে যে শুধুমাত্র পুরো মন্ত্রণালয়ের যে ক্ষতিগ্রস্ত হয়েছে, ডকুমেন্টসের ক্ষতিগ্রস্ত হয়েছে তাই নয়, ভবনেরও কিছুটা ক্ষতিগ্রস্ত, ভবনও অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ভবনের যে স্ট্রাকচারাল ব্যবস্থাটি রয়েছে সেটিও অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কিন্তু ধারণা করা যাচ্ছে। এই পুরো সব বিষয়গুলো নিরূপণ করা হবে এবং সেই নিরূপণ করার পর একটি তদন্ত কমিটি পূর্ণাঙ্গ একটি তথ্য দিবে, একটি প্রতিবেদন দেবে। সেই প্রতিবেদনের ভিত্তিতে হয়তো জানা যাবে কেন এই আগুন সূত্রপাত, কিভাবে গুচ্ছভাবে অন্যান্য জায়গায় আগুন লাগলো, সেই বিষয়গুলো তখন হয়তো নিশ্চিত হওয়া যাবে। বাশার বনি ইবনে কামাল, আপনি সেখান থেকে জানাচ্ছিলেন একেবারে সর্বশেষ অবস্থা, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন যেটি তৈরি হয়েছে, দীর্ঘ ভবন, অনেক লম্বা সচিবালয়ের 7 নম্বর ভবন, প্রাথমিকভাবে যেটি দেখা গেছে 2 মাথায় এবং মাঝখানে আগুন জ্বলছে, অর্থাৎ আগুনের যে সাধারণ নেচার সেটি হচ্ছে সরাসরি এক জায়গা থেকে পুড়তে আরেক দিকে আগুন স্প্রেড আউট হয়, কিন্তু সেখানে দেখা গেছে আলাদা আলাদা 3 জায়গায় আগুন। কিভাবে লাগলো এই প্রশ্নের উত্তর আপনি বলছিলেন কি কেউ এখনো দেয়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা এরই মধ্যে কথা বলেছেন, তিনি এ ব্যাপারে কথা বলেননি। আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি রয়েছেন। এই আগুনের ধরন, সচিবালয়ের মতো এত গুরুত্বপূর্ণ জায়গায় 6 ঘন্টা কেন লাগলো আগুন নিয়ন্ত্রণ করতে? সেখানে একটি নিজস্ব একটি ফায়ার ইউনিটও রয়েছে। সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছেন ফায়ার সার্ভিসের সাবেক পরিচালক KM শাকিল নেওয়াজ, তিনি এই মুহূর্তে সরাসরি আমাদের সাথে রয়েছেন। শাকিল নেওয়াজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি এর আগেও অনেক বড় বড় আগুনের ঘটনা বিশ্লেষণ করেছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন। একটু জানতে চাই দুটি প্রশ্ন, যেটি বলছিলাম যে ভবনের 3 জায়গায় আলাদা আলাদা একই সাথে আগুন দেখা গেছে, এটি এক জায়গা থেকে আগুন লেগে 3 জায়গায় গেলে মাঝখানের আর কোথাও আগুন দেখা গেল না, ধোঁয়াও দেখা গেল না, এটি একটি কি বিশ্লেষণ? আরেকটি হচ্ছে 6 ঘন্টা কেন সময় লাগে? সেখানে তো কোনো দাহ্য পদার্থ ছিল না, কাগজপত্রই বড় জোর। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমে আমি বলি যে আগুন ধরার 3টা প্রকার আছে। একটা হলো ন্যাচারাল ফায়ার। আজকে তো কোনো বজ্রপাত বা কোনো কিছু হয়নি, তো ন্যাচারাল ফায়ার আমি বাদ দিলাম। অ্যাক্সিডেন্টাল ফায়ার হলো
যে দুর্বলতার জন্য আগুন ধরতে পারে, আরেকটা হলো ধরিয়ে দেওয়া, যেটা বলে ইনসেন্ডারি বা আর্সন ফায়ার। এটা বিভিন্ন ধরনের ইয়ের জন্য হতে পারে, প্রফিট গেনিং এর জন্য হতে পারে, বা কোনো মামলা হচ্ছে বা কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট হচ্ছে, এই কারণের জন্য আপনার এগুলা করার জন্য এই আগুনটা ধরতে পারে। তো আমরা মেনলি কনফাইন্ড থাকবো অ্যাক্সিডেন্টাল এবং আর্সন ফায়ারের উপরে। এখন অ্যাক্সিডেন্টাল ফায়ার আমি বলি, সচিবালয় হলো বাংলাদেশের সবচেয়ে দুর্বল জায়গা হলো আগুন লাগানোর। কারণ সচিবালয়ের আগুন ফায়ার সেফটি খুবই দুর্বল, খুবই নাজুক। আমি নিজে দেখেছি জিনিসপত্র কোনো মতো লাগানো আছে, কিন্তু এগুলা কোনো প্র্যাকটিস নাই, কোনো কিছু নাই। দ্বিতীয়ত হলো যে এখানে আগুন লাগানোর পরে নিয়ারেস্ট যে স্টেশনটা আছে সে কেমনে করবো, তার সাথে তো কোনো 7 নম্বর ভবন থেকে এই স্টেশনটা কিন্তু দূরে, এবং রাত্রেবেলা লাগলে পরে তার কাছে যদি কোনো তথ্য না আসে সে কিন্তু রেসপন্স করতে পারবে না টাইমলি। তো ওখানে যারা ছিল, বা এখানে হলো আপনি ডিটেকশন সিস্টেম থাকানোর কথা সফিস্টিকেটেড, যাতে সরাসরি ফায়ার সার্ভিসে এটা আসে, সেই ধরনের আপনার জিনিসগুলো ওখানে কিন্তু লাগানো নাই, যার ফলে ফায়ার সার্ভিস কিন্তু আপনার এই তথ্যটা পায় না এবং তারা রেসপন্স করতে পারে না। এখন আগুন প্রপাগেট হয়েছে কেন? সচিবালয়ের যে আপনার ডাক লাইন গুলো বিভিন্ন জায়গায় আছে, হয়তো 6 তলায় ধরেছে, কিন্তু এখানে বিভিন্ন ধরনের ডাক লাইন রয়েছে, ইলেকট্রিক্যাল ডাক লাইন রয়েছে, কেবল ডাক লাইন রয়েছে, সুয়ারেজ ডাক লাইন রয়েছে, ইউটিলিটি ডাক লাইন রয়েছে। তো আগুন 6 তলা লাগলে পরে এখান থেকে কিন্তু আপনার চলে যেতে পারে, যদি এগুলা যদি প্রপারলি সিল্ড না করা হয়ে থাকে। এবং এটা অনেক সময় পাইলে পরে এটা কিন্তু আপনি ছড়াবে। আর ভেরি ইম্পর্টেন্ট জায়গায় আমি দেখি নাই, যদি কোনো ধোঁয়া না থাকে, 3 জায়গায় একত্রে আগুন লেগেছে, দ্যাট ইন্ডিকেটস দি আর্সন ফায়ার or the incendiary fire or the intentional fire। তো এটা কিন্তু আপনার তদন্তের মাধ্যমে কিন্তু বের হয়ে আসবে। আই গট সারপ্রাইজ হ্যাভিং দি জনাব জনাব শাকিল নওয়াজ, আমি এই বিষয়ে একটু আপনার সাথে যোগ করতে চাই। সচিবালয়ের যে রুমগুলো আপনি নিজেও জানেন, আপনি এর আগে পরিদর্শনে গেছেন, ছোট ছোট রুম, প্রত্যেকটা আলাদা আলাদা দেয়াল আছে। এমন না যে একটি বড় হল রুম, এক মাথা থেকে আরেক মাথায় একসাথে আগুন চলে গেল বা আগুন স্প্রেড আউট হলো, কিন্তু এখানে আলাদা আলাদা রুম, কিন্তু অনেকগুলো বাধা আছে মাঝখানে। 20-25টা রুমের ব্যবধানে আমরা দেখতে পাচ্ছি এই ঘটনাগুলো। জি ভাই, আলাদা রুম থাকলে পরে আপনার যে ক্যাবেল লাইন গুলো গিয়েছে, ছিদ্র করে গিয়েছে, এই ক্যাবেলের ভিতরে কিন্তু আপনার কন্ডাক্টর আছে, যেটা দিয়ে আপনার কিন্তু তাপ এবং বিদ্যুৎ কিন্তু আপনার চলে যায়, হিট চলে যায়, ট্রান্সফার হয়, যেটা বলে আমরা হরাইজন্টালি এবং ভার্টিক্যালি বলি। যদি এগুলো সিল না করা থাকে তাহলে আপনি কিন্তু এক রুম থেকে আরেক রুমে যাবে। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে 3 নম্বর বেজে আগুন ধরে চলেছেন, কিন্তু সেই আগুনটা 500 মিটার দূরে চলে গিয়েছিল, কারণ কন্ডাকশনের মাধ্যমে, আচ্ছা। সেটা সিল প্রপারলি ছিল না। জি তো আমি যেটা বলতেছি যে এইটা কিন্তু দুইটাতেই থাকতে হবে, একটা হলো ধরিয়ে দেওয়া আগুন, আর একটা হলো অ্যাক্সিডেন্টাল ফায়ার। আর সচিবালয়ের ভেরি ক্লোজ ফায়ার স্টেশন থাকতে কেন রেসপন্স করতে পারলো না, এই দুর্বলতা কিন্তু বহুত আগে আমরা কিন্তু প্রায় প্রায় সচিবালয়কে বলেছি, এবং যে আপনাদের এই দুর্বলতা, আপনাদের জিনিস লাগাইছেন অকেজো জিনিসপত্র, এগুলা কোনো প্র্যাকটিস নাই, কোনো কিছু নাই, কোনো মতে ডাই সারা ড্রিল করলে পরে আমি আই গট সারপ্রাইজ। ভাই, এই যে নামে মাত্র চকলেট খেয়ে কোক খেয়ে নামলে পরে এটা ইভাকুয়েশন ড্রিল হবে না? এটাকে প্রত্যেকটা লোকরে, সচিবালয়ের যে উপদেষ্টা আছে তার থেকে নিচে একদম এনসি পর্যন্ত প্রত্যেকটা লোকরে এক্সটিংগুইশার জানতে হবে। ফায়ার সেফটি এরকম, যদি এটা যদি না আনতে পারেন তাহলে জীবনেও হবে না। তো এখানে যদি সচিবালয় যদি বয়ে থাকে যে আগুন তো নিবানোর দায়িত্ব হলো ফায়ারের, তখন আর কিছু করা থাকবে না, এই ধরনের আগুন ধরবেই। তবে আপনার একটা ইম্পর্টেন্ট জায়গায় যে 3টা জায়গায় একত্রে আগুন, এটা কিন্তু ইট ইন্ডিকেটস সামথিং, ইট গিভস ইউ দি ক্লুজ জি সামথিং, সেটা কিন্তু ফাইন্ড আউট করতে হবে তদন্তের মাধ্যমে। আই এম সেঙ্গুইন অফ, আই এম জি 100% কনফার্ম যে এই জি, সমস্ত এই এই তদন্তে এই এই প্রশ্নটি এখন সেই সকাল থেকে যারা যারা দেখেছেন ঘুরছে, এখনো এই নিয়ে দায়িত্বশীল কেউ বক্তব্য দেননি। একটু জানতে চাই, ফায়ার সার্ভিস যখন থেকে রেসপন্স করেছে, তো তারপরের থেকে 6 ঘন্টার মতো সময় লেগেছে। মানে এটির কারণ কি হতে পারে, কি ব্যাখ্যা দিবেন যে এতক্ষণ কেন লাগলো? সেখানে 6টি ফ্লোর এবং এটি তো খুব ঘিঞ্জি না, চতুর্পাশে জায়গা আছে, এই একটি প্রশ্ন। আরেকটি হচ্ছে পানির সংকট ফায়ার সার্ভিস প্রথম দিকে অনুভব করেছে, পরবর্তীতে তারা পাশের যেই আরেকটি জায়গা থেকে পানির রিজার্ভ ট্যাঙ্ক থেকে পানি নিয়েছে। এই জায়গাগুলোতে যথেষ্ট পানির মজুদ থাকে কিনা, বা আপনাদের সময় কি পরামর্শ দিয়েছিলেন তাদেরকে? ওকে, ভেরি গুড পয়েন্ট আপনি এখানে বলেছেন।
দেখেন এত তাড়াতাড়ি ভাই, আগুন তো একবারে ডাবল আপ হয় না। আগুনকে যদি সময় দেন আপনি ডেভেলপ হওয়ার জন্য, আগুনের তিনটা পর্যায়ে আছে। একটা ইনসিপিটেন্ট স্টেজ মানে খুব ছোট পর্যায়ে, এই পর্যায়ে যদি কেউ এক্সটিংগুইশার ব্যবহার করতে পারে বা পাওয়ার শাটডাউন করতে পারে, আগুন বাড়বে না। তারপরে হলো আপনার গ্রোথ স্টেজ এবং ফুললি ডেভেলপ স্টেজ। এই পর্যায়ে আগুন গেলে পরে ফায়ার সার্ভিস, কেন ফায়ার সার্ভিস বাপেরও আগুন কিন্তু নিভানোর সম্ভাবনা নাই। শুধু ফায়ার সার্ভিস যেটা করতে পারবে এই পর্যায়ে ফুললি ডেভেলপড হলে পারে যে আগুন যাতে অন্য জায়গায় স্প্রেড না হয়, এই স্প্রেডিংটা কন্ট্রোল করতে পারবে। এবং যখন আপনার দীর্ঘ সময় লাগছে তখন কিন্তু আগুন পুরো ফ্লোর ছড়িয়ে গেছে, তখন কিন্তু ফায়ার সার্ভিসের দৃশ্য দেখা ছাড়া আর কোনো উপায় নাই। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফায়ার ফাইটার এসেও এখানে কাজ করতে পারবে না। সেই জন্য হলো এখানে প্রত্যেকটা জিনিস এখানে লাগানো থাকবে। যেমন হলো আপনার এক্সটিংগুইশার থাকবে, প্রত্যেকে জানবে, তারপরে ডিটেক্টর থাকবে, তারপরে হলো রাইজার থাকবে, হাইড্রেন থাকবে, প্রত্যেকটা ব্যবহার জানবে, প্রত্যেকে প্রত্যেক লেভেলে এখানে কাজ করবে। এখন আরেকটা জিনিস ব্যাপার হলো যে এখানে পানি নাই, পানি থাকবে কেমনে ভাই? আপনি যদি এগুলা যদি ইউটিলিটি এবং হলো ফায়ারের পানি যদি একসাথে, টয়লেট এবং খাবার দাবারের পানি এবং যদি ফায়ারের পানি যদি একত্রে করে রাখেন, পানি তো থাকবে না। এবং দেখেন আগুন সবচেয়ে বেশি ধরে কিন্তু ছুটির দিনগুলোতে, এবং ছুটির দিনগুলোতে কেন ধরে? এটা লেথার্জিক মুভমেন্টের জন্য সবাই গা ছেড়া হাত পা ছেড়ে চলে যায় এবং সিস্টেম চালু করে সব চলে যায়, কিন্তু তখনই কিন্তু এই জিনিসগুলো হয়ে থাকে। এবং যদি এখানে শত্রুতাপূর্বক আগুন যদি ধরে থাকে কেউ, এই সুযোগটাই কিন্তু এখানে নেবে। তো এটাকে সহজভাবে নেওয়ার কোনো উপায় নাই। সচিবালয় ইজ এ কেপিআই, কি পয়েন্ট ইনস্টলেশন। এখানে আগুন লাগলে কেন এটাকে জবাবদিহিতা সচিবালয়ের যে সচিব আছে তার থেকে শুরু করে ফায়ার সার্ভিস থেকে শুরু করে সবাইকে নিয়ে আসতে হবে, তাইলে দেখবেন থিংস উইল বি অল রাইট। কারণ এখানে কেন সিস্টেম থাকাতেও কেন কাজ হলো না? ডেফিনেটলি এর ভিতরে দুর্বলতা আছে। আপনি এখানে এদেরকে ঠিক মতো ধরা হয় না দেখে এই জিনিসগুলো কিন্তু আপনার ইমপ্রুভমেন্ট কোনোদিনও হচ্ছে না। আমি বারংবার কিন্তু এটা বলে আসতেছি। আপনি ভাই বন্ধু করে জিনিসপত্র লাগাই রাখলেন, বাট সেটার কোনো পরিচালনা করা, কোনো মেনটেনেন্স করা কোনো কিছু নাই। তা আপনি এটা তো মানে আমি কোনো গায়ে ছাড়া ছাড়া আর কোনো কিছু না। এটাকে খুব স্ট্রিক্টলি নিতে হবে। যদি উপদেষ্টা মহোদয় উনি যদি খুব স্ট্রিক্টলি নেয়, আমি মনে করি এটার ভিতরে যে কালপিট লোকগুলো সব বের হয়ে আসবে। জনাব শাকিল নওয়াজ, এটি যে এবার হয়তো অনেক বড় করে লেগেছে, এর আগে সচিবালয় বিভিন্ন সময় ছোট ছোট আগুনের সূত্রপাত হয়েছে, আপনিও জানেন সেটি। মানে এর আগেও কিন্তু বিভিন্ন সময়ে এই সিগন্যাল দিয়েছে সচিবালয়ের বিভিন্ন ঘটনা, কিন্তু তারপরও আমরা সতর্কতার জায়গাটায় আপনি যেটা বলছেন যে অনেক ঘাটতি। একটু জানতে চাই, আজকে তো যেই ভবনটিতে সেটি সর্বোচ্চ ৮-৯ তলা পর্যন্ত, সচিবালয়ে 14-15 তলা আরও কয়েকটি ভবন রয়েছে, সেগুলোতে হলে হয়তো আরও বেগ পেতে হতো। কিন্তু এই ধরনের বড় কেপিআই পয়েন্টে কি ধরনের পানির রিজার্ভার থাকার কথা, ফায়ার সার্ভিসের যে আদর্শিক নিয়ম কানুনগুলো কি থাকার কথা আসলে, যেটি সচিবালয়ে নেই, যদি আপনি একটু বুলেট পয়েন্টে বলেন। আমি আপনাকে বলি, এখানে ফায়ার ফাইটিং করার জন্য মিনিমাম আপনার পানি থাকার কথা হলো আপনার 1,00,000 গ্যালন। 1,00,000 গ্যালন মানে হলো 4,00,000 লিটার পানি থাকার কথা। এবং যেহেতু আরো বেশি কনস্ট্রাকশন এখানে, এটা কিন্তু আপনার আরো বেশি থাকার কথা, মিনিমাম 2,00,000 গ্যালন এখানে কিন্তু পানি থাকার কথা। কিন্তু সেই ধরনের রিজার্ভার সচিবালয়তে নাই। এবং সচিবালয়তে যে রিজার্ভগুলো আছে দায় ছাড়া, এর সাথে হলো আপনার হলো ইউটিলিটি এবং এই পানির রিজার্ভ একসাথে, মানে খাওয়া পড়া টয়লেটের পানির সাথে আপনার হলো আপনার ফায়ার ফাইটিং এর পানি যদি সংযুক্ত থাকে, তাহলে জীবনও আপনি কিন্তু এটা হবে না। যত ফায়ার ফাইটিং ফেল করছে কিন্তু এই জন্যই। এবং ছুটির দিনে কি হয়েছে, সবাই আগের দিন ওয়ার্কিং ডে ছিল, পানি টানি ব্যবহার করে সব চলে গেছে এবং এটা ফিল আপ করে নাই। সচিবালয় যে পিডাব্লিউডি লোক আছে তারা তো আরো একটা হলো মানে কি বলবো, অথর্ব জড়তা তাদের, মানে জড়তা বলতে মানে আর কি বলবো, তাদের মানে গতি নাই। এই ধরনের লোক দিয়ে এখানে কিছু হবে না। থার্ড পার্টি দিয়ে দেন, এগুলা দেখবেন যে সবকিছু ঠিক হবে। সরকারের এই সমস্ত পিডাব্লিউডি বলেন, এই সমস্ত জায়গাগুলোতে ঘুণে ধরা লোকগুলো আছে এবং তারা দেখেন সব জায়গায় কম্প্রোমাইজ করে। এই জায়গাগুলোকে ঠিক করতে হবে। এবং আমি মনে করি যে এখানে যারা উপদেষ্টা মহোদয় আছে তাদেরকে এই জায়গাগুলো ঠিক করতে হবে যে সর্ষের ভূতের ভূত আছে কিনা। ভূত কিন্তু আছে, 15 বছরে অনেক ভূত কিন্তু
এর ভিতরে রয়ে গেছে, এদেরকে বের করেই করতে হবে, নইলে এর চেয়ে বড় বড় আপনি কিন্তু ডিজাস্টার নিয়ে আসবে কিন্তু। যে আপনি যে প্রশ্নটি তুলছিলেন যে খুবই অ্যালার্মিং যে 3 জায়গায় আলাদা আলাদা করে আগুন জ্বলছে, আপনি বলছিলেন যে ন্যাচারালি যদি আগুন লেগে থাকে শর্ট সার্কিট বা অন্য কোনো জায়গা থেকে সেটি একটি, এবং আরেকটি হচ্ছে আগুন কেউ ন্যাচারালি মানে বজ্রপাত, আল্লাহ প্রদত্ত এই ধরনের তো আপনার কোনো আজকে তো কোনো সেরকম ন্যাচারাল ক্যালামিটি ছিল না, দুর্যোগের কোনো বিষয় ছিল না। কিন্তু 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 আপনার যে সবচেয়ে বড় যে প্রশ্নটি সেটি হচ্ছে যে যদি কোনো নাশকতা হয়ে থাকে সেই ক্ষেত্রে আলাদা আলাদা, যদি এই ধরনের ঘটনা নাশকতা আপনাদের বিগত দিনের যেই অভিজ্ঞতা, তো সেই ক্ষেত্রে এই ধরনের ঘটনাগুলো ফাইন্ড আউট করার ক্ষেত্রে কি ধরনের ইনভেস্টিগেশন হয় বা বের করা সম্ভব, আমরা যদি সেই আলোচনা একটু করি। দেখেন এখানে টেকনিক্যাল এক্সপার্ট লাগবে, এখানে টেকনিক্যাল এক্সপার্ট মিনস হলো ফায়ারের, এখানে আগুনগুলো এখানে অনেকগুলো জিনিস ইনভলভ। এটা হলো যে আপনার অর্ডিনারি ফায়ার এখানে যদি ধরে থেকে একরকম হতে পারে, ইলেকট্রিক্যাল এখানে জড়িত আছে, ইলেকট্রিক্যাল এক্সপার্ট এখানে দরকার। আরেকটা হলো ফায়ার ইনভেস্টিগেশনের জন্য ল্যাবের দরকার, যেটা হলো যে বাংলাদেশের ফায়ার সার্ভিসের এটা নাই, বহুত এটার যে চিল্লাই দেওয়া বা বহুত রকম এটার চিল্লানো হয়েছে যে আপনি একটা ল্যাবই করেন, কিন্তু এটাকে কোনো কর্ণপাত করা নাই। শুধু শুধু যন্ত্রপাতি ক্রয় করার প্রতি লোকজন খালি ইনভলভ ছিল, কিন্তু যে স্ট্রাকচারালি যে ইমপ্রুভমেন্ট করতে হবে সেটার প্রতি তারাই ছিল না একটা ইনস্টিটিউশনাল লেভেলে। তো এখানে ফায়ারের কোনো ল্যাব নাই, তো এই ল্যাবগুলোর জন্য খুবই দরকার। কারণ হলে যে এখানে যদি ধরিয়ে দেওয়া আগুন হয় বিভিন্ন রকমের এখানে কিন্তু আর্সেন আপনার থাকবে, ক্লুজ থাকবে, সেগুলো কিন্তু টেস্ট করার জন্য জিনিসপত্র লাগবে। তো আমার জানার মতে এটা যেটা হলো পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চের সিআইডিতে কিছু এখানে তারা একটু করতে পারে, র্যাবের কিছু তারা এখানে আছে, আর সায়েন্স ল্যাবরেটরিতে এটা পাঠিয়ে এটা দেখা যেতে পারে যে আসলে যে আগুনের কি এখানে কি আসলে আর্সন ফায়ার হয়েছে না ইনভেস্টিগে, এটা হলো আপনার এয়ার ফায়ার গুলো হয়েছে, অ্যাক্সিডেন্টাল ফায়ার হয়েছে, সেটা কিন্তু পুরা স্ক্রিনিং কিন্তু এখানে দরকার। আর এখানে কিন্তু এক্সপার্ট লোক দরকার, এক্সপার্ট লোক যদি এখানে না হয় তাহলে দেখে শুধু বলে দিবে যে এটা এটা শুধু ইলেকট্রিক্যাল আগুন ধরেছে, এটাই বলে দেবে, আর কোনো কিছু নাই। তাতে কি হবে, আসল লোকগুলো ফাইন্ড আউট হবে না, এবং যুগে যুগে এগুলাই হয়ে আসছে। তো আপনাকে প্রপার ইনভেস্টিগেশন করতে হলে পরে এখানে এক্সপার্ট লোক লাগবে, ইউ কল দেম, টেক দেয়ার ওপিনিয়ন, এবং দেখবেন যে থিংস উইল বি ফাইন্ড আউট যে হু অল ওয়ার প্রেজেন্ট দেয়ার এন্ড দেয়ার ইনভলভমেন্ট কি ছিল, পিডব্লিউডির ইনভলভমেন্ট ছিল কি ছিল, এখানে ফায়ার সেফটিটা সচিবালয় কে দেখতো, ফায়ার সার্ভিসের নিকটবর্তী থাকায় তারা কেন এখানে রেসপন্স করতে পারলো না। 20 গজের ভিতরে যদি তারা টাইমলি রেসপন্স না করতে পারে তাহলে 8 কিলোমিটার 7 কিলোমিটার ভিতরে কেমনেই হবে। এটাকে পুরা ওভারঅলিং করতে হবে পুরা সিস্টেমকে, তাহলে দেখবেন যে থিংস উইল বি ইমপ্রুভ। আদারওয়াইজ এই যুগে যুগে আপনি আমারে ডাকবেন, আমি 2-1টা বক্তব্য দিয়ে যাব, ঠিক আছে, এটাই হবে। জি, যেমন শাকিল নিগত, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন এবং যে ঘাটতিগুলো অনেক জায়গায় রয়েছে, সচিবালয়ে রয়েছে, আপনি যেটা আপনার অভিজ্ঞতা থেকে বলেছেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এই মুহূর্তে আমরা সরাসরি আবারও যেতে চাই সচিবালয়ে, সরাসরি সেখান থেকে রয়েছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান, আপনি নিশ্চয়ই আছেন আমার সাথে। একটু শুরুতে জানতে চাইব এই মুহূর্তে সচিবালয়ের কি দৃশ্য আপনি দেখতে পাচ্ছেন, আর আরেকটি বিষয় সেটি হচ্ছে অন্যান্য যে সমস্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা যারা রয়েছেন তারা এরই মধ্যে সেখানে গেছেন কিনা, তারা কি বলছে সেখানে, বা সিনিয়র কর্মকর্তারা এই ভবনে যারা কাজ করেছেন এতদিনে, অনেকগুলো মন্ত্রণালয় সেখানে, স্থানীয় সরকার, পল্লী রয়েছে, অর্থ মন্ত্রণালয়ের কয়েকটি বিভাগ রয়েছে, যুব ক্রীড়া মন্ত্রণালয় রয়েছে, যারা সেখানে কাজ করছেন, ভবন সম্পর্কে কোনো আইডিয়া পাচ্ছেন কিনা, ভেতরে কি ধরনের পরিবেশ ছিল? দেখেন, শুরুতেই যে কথাটি দিয়ে শুরু করতে চাই তা হলো যে আগুন নিয়ন্ত্রণে আসে 8টা 5 মিনিটে। আপনি নিশ্চয়ই জানেন যে গতকাল বড়দিনের ছুটি ছিল, এরপরেই এখানে সচিবালয়ের কর্মচারী আছেন তারা অনেকেই কিন্তু এই সংবাদ অর্থাৎ আগুন লাগার সংবাদটি জেনেছেন তারা বাসাতেই, এবং তারা কিন্তু অফিস করার জন্য অর্থাৎ এই সচিবালয়ে ঢোকার জন্য ঠিক
8টা সাড়ে 8টার দিকে চলে এসেছেন। এখন যে তথ্যটি অর্থাৎ সর্বশেষ যে তথ্যটি হচ্ছে তাদেরকে প্রবেশ করতে দেয়া হচ্ছিল না ভেতরে, সচিবালয়ের ভেতরে। তবে ঠিক এখন থেকে 5 মিনিট আগে যে ঘোষণাটি এসেছে তা হলো যে সচিবালয়ের 5 নম্বর গেটটি খোলা হয়েছে। ওখানে ওই গেট দিয়ে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা প্রবেশ করতে পারবে। তবে অবশ্যই যদি গুরুত্বপূর্ণ কোনো কাজ বা গুরুত্বপূর্ণ কোনো বিষয় থাকে তারাই আসলে প্রবেশ করতে পারবে। যে কারণে এই সচিবালয়ের যে মূল গেট, এই গেটের সামনে কর্মকর্তা কর্মচারীরা এখানে অবস্থান করছিলেন ঠিক এই মুহূর্তে, অর্থাৎ তারা 5 নম্বর যে গেট আছে সেই গেটের দিকে তারা যাচ্ছেন এবং বলা যেতে পারে যে সচিবালয়ের মূল যে গেট সেখানে অনেকটা ফাঁকা এখন দেখা যাচ্ছে। এবং আপনি যে প্রশ্নটি করছিলেন যে 7 নম্বর ভবনে আগুন লেগেছিল, সেখানকার গুরুত্বপূর্ণ বেশ কিছু মন্ত্রণালয় ছিল। তার মধ্যে আমরা যেটুকু তথ্য পাচ্ছি এখন পর্যন্ত তা হলো যে 3টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি দেখা দিয়েছে। সেখানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, সড়ক ও পরিবহন মন্ত্রণালয় এবং একই সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়, এই 3টি মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হওয়ার বেশি হতে পারে বলে ধারণা করছি। এবং এখানকার যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদের সঙ্গেও যখন কথা বলি তারা এই বিষয়টি আসলে বলছিলেন। এবং একই সঙ্গে তাদের কাছে প্রশ্ন ছিল যে আসলে কেমন ক্ষয়ক্ষতি হতে পারে। তারা যেটি বলছেন যে যেহেতু সচিবালয় প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান বা কেপিআই বলা যেতে পারে এবং প্রশাসনের প্রাণ কেন্দ্র বলা যেতে পারে সচিবালয়কে, সুতরাং অবশ্যই সেখানে গুরুত্বপূর্ণ নথি থাকবে, সেটাই স্বাভাবিক। এবং তারা যেটি বলছেন যে গুরুত্বপূর্ণ নথি অবশ্যই সেখানে নষ্ট হয়েছে এবং একদিকে যেমন আগুনে নষ্ট হয়েছে, অন্যদিকে ফায়ার সার্ভিস যখন আগুন নেভানো কাজ করে সেখানে যেহেতু পানির ব্যবহার করতে হয় বা পানির ব্যবহার করেছে, সেখানে পানির কারণে কিন্তু নথিগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তবে কি পরিমাণ আসলে গুরুত্বপূর্ণ নথি নষ্ট হয়েছে বা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত তাৎক্ষণিকভাবে জানতে পারিনি। এবং স্বরাষ্ট্র উপদেষ্টাও এসেছিলেন কিছুক্ষণ আগে, আসার পর তিনিও বলেছেন যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত কমিটি গঠন করার পরে আসলে জানা যাবে। তবে একটি স্বস্তির খবর যে হচ্ছে আসলে 6 ঘন্টা পর আসলে আগুন নিয়ন্ত্রণে আসে এবং এখন আপনি নিশ্চয় জানেন যে মধ্যরাতে বা গভীর রাতে যে আগুন লাগে, সেই আগুন লাগার পর কিন্তু বলা যেতে পারে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছিল যে সচিবালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে আগুন লাগা আসলে অন্য কোনো বিষয় মিন করে কিনা। তো এই আগুন লাগার পর কিন্তু পুরো সচিবালয় এলাকায় আশেপাশে ভবনের যে এলাকাগুলো সেখানে কিন্তু আমরা প্রচুর ধোঁয়া দেখেছি এবং সকাল 7টা-8টা পর্যন্ত কিন্তু আমরা ধোঁয়ার কুণ্ডলী দেখেছি এবং এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। এবং বলা যেতে পারে যে বিভিন্ন মন্ত্রণালয়ের যারা উপদেষ্টা আছেন এখন পর্যন্ত তারা আসেনি, তবে ধারণা করছি তারা সকলেই আসবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা এসেছিলেন তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন এবং তিনি যেটি বলেছেন যে আসলে এই আগুনটি কিভাবে লাগলো বা ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হলো সেটি আসলে তদন্ত করে জানা যাবে। তবে এখন পর্যন্ত আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ কিভাবে বা কতটুকু হয়েছে সেটি যেহেতু জানতে পারিনি, তবে কারো প্রাণহানি ঘটেছে কিনা সেটিও আমরা কিন্তু এখন পর্যন্ত জানতে পারিনি। তবে যে বিষয়টি আমরা সকলেই জানি বা আসলে এখানে একজন ফায়ার সার্ভিস কর্মী মাহমুদুল হাসান পারভেজ, আপনি ক্ষয়ক্ষতির কথা বলছিলেন, আমরা যতটুকু জানতে পেরেছি এই ভবনের একেবারে ওপরের তলার দিকে 8-9 তলার দিকে সবচেয়ে বেশি ক্ষতির যে সম্ভাবনা করা মনে হচ্ছে সেটি হচ্ছে সড়ক পরিবহন মন্ত্রণালয় এবং তারপরে নিচের 2টি ফ্লোরে রয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একদিকে এবং অন্য পাশে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আরেকটি সমবায় বিভাগ রয়েছে। এই জায়গাগুলোর বেশি ক্ষয়ক্ষতির সম্ভাবনা, যেহেতু আগুনের যেই পয়েন্টগুলো আমরা দেখতে পেয়েছি। আপনার কাছে একটু জানতে চাই যে আপনি বলছিলেন যে 5 নম্বর গেটটি খুলে দেওয়া হয়েছে, তার মানে প্রধান গেটটি এই মুহূর্তে বন্ধ রয়েছে। এখন আসলে বাহির থেকে আর কি ধরনের কার্যক্রম সেখানে চলছে? আপনি তো একেবারে সামনের রাস্তায় রয়েছেন, একটু বাইরের পরিবেশগুলো জানাবেন। যারা সচিবরা আসছেন তারা আসলে ভেতরে ঢুকছেন কিনা, নাকি বাইরে সবাই দাঁড়িয়ে আছেন, কোনো সিদ্ধান্তের অপেক্ষায় আছেন? অন্যান্য যে মন্ত্রণালয়গুলো রয়েছে সেই মন্ত্রণালয়গুলোর এখন কার্যক্রম স্বাভাবিক থাকবে কিনা, কিছু নির্দেশনা আপনারা জানতে পেরেছেন কিনা? দেখেন, যেহেতু 9:30 বাজে এবং যেহেতু 9টার সময় আসলে 9টার আগে সকলে প্রবেশ করে, বাইরে যে অবস্থা দেখি আমরা, যে মূল গেটটা দেখি, আসলে মূল গেটের
গেট পরেই কিন্তু এই 7 নম্বর ভবন, যে কারণে বলা যেতে পারে যে এখানে যেহেতু এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের কার্যক্রম অব্যাহত রয়েছে, কেননা ভিতরে আসলে তারা বিভিন্ন কার্যক্রম করছেন, বিশেষ করে ডাম্পিং এর কাজগুলো করছেন এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে বা ক্ষয়ক্ষতির বিষয়গুলো তারা কিন্তু এখনো দেখছেন, ভিতরে প্রবেশ করছেন, যে কারণে 7 নম্বর ভবনে কিন্তু কাউকেই এখন পর্যন্ত প্রবেশ করতে দেয়া হয়নি। তবে অন্যান্য যে ভবনের যারা কর্মকর্তা কর্মচারী আছে তাদের জন্যই কিন্তু আসলে বলা যেতে পারে যে 5 নম্বর গেটটি খুলে দেওয়া হয়েছে, যেহেতু আজকে বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিন, সুতরাং অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকতে পারে। এবং যেই কথাটি বলছিলেন যে যারা কর্মকর্তা আছেন, সচিবরা, আসলে তারা তো বলা যেতে পারে যে যেহেতু এখন থেকে 10 মিনিট আগে বন্ধ ছিল, ভিতরে কেউই প্রবেশ করতে পারছিল না, সুতরাং যেহেতু 5 নম্বর গেটটি খুলে দেওয়া হয়েছে সেহেতু এখন সকলেই প্রবেশ করতে পারবে। এবং তারই চিত্র কিন্তু দেখছি আসলে এই যেখানে আমি দাঁড়িয়ে আছি, আসলে এই মূল গেটের সামনে, এখানে কিন্তু প্রায় সকলেই কর্মকর্তা কর্মচারীরা যারা ছিলেন এই সচিবালয়ে যারা কাজ করেন তারা কিন্তু অবস্থান করছিলেন। তারা বলছিলেন আসলে তারা জানেন না আসলে প্রবেশ করতে পারবে কিনা, তবে যেহেতু খুলে দেওয়া হয়েছে সেহেতু তারা আসলে 5 নম্বর গেটে প্রবেশ করতে পারবেন। এবং মূল গেটেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু অবস্থান করছেন, বিশেষ করে পুলিশ, বিজিবি এরা অবস্থান করছেন। এই জায়গায় নিরাপত্তার জন্যই আসলে তারা দেখভাল করছেন। একই সঙ্গে ফায়ার সার্ভিসের যে কার্যক্রম বা ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো আছে সেগুলোও কিন্তু এখানে অবস্থান করছেন এখন পর্যন্ত। যেহেতু এখন পর্যন্ত এই কার্যক্রম অর্থাৎ অগ্নি নির্বাপনের যে কার্যক্রম সেটি তারা এখন পর্যন্ত ক্লোজ করেনি কিংবা শেষ বলেনি, সুতরাং যেহেতু যতক্ষণ পর্যন্ত তারা এখান থেকে না চলে যাবেন বা শেষ না করবেন ততক্ষণ পর্যন্ত তারা অবস্থান যে এখানে করবেনি এইটি বোঝা যাচ্ছে। তবে যেহেতু 5 নম্বর গেটটি খুলে দেওয়া হয়েছে, সুতরাং বলা যেতে পারে যে যারা সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী আছেন তারা ভিতরে প্রবেশ করছেন। আরেকটি কথা বলতে চাই, সচিবালয়ের কর্মকর্তারা কর্মচারীদের সঙ্গে যখন কথা বলছিলাম তারা অনেকেই কিন্তু বলছিলেন যে এটি আসলে স্বাভাবিক আগুন লাগানা, কেননা আপনার যদি দেখাই যে এই 7 নম্বর ভবনের মানে বিচ্ছিন্নভাবে আগুন লেগেছে। যদি কোনো একটা জায়গায় যদি আগুন লাগতো সেখান থেকে কিন্তু ওখান থেকে ছড়িয়ে যেত সবখানে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই 7 নম্বর যে ভবন সেখানে একদিকে এক কর্নারে আগুন লেগেছে, আবার মাঝে আবার দেখা যাচ্ছে আবার আরেক দিকে কর্নারে আগুন দেখা যাচ্ছে, অর্থাৎ বিচ্ছিন্নভাবে কিন্তু আগুন লাগার ঘটনাটা দেখছি আমরা। এবং এখানে যে বিশেষ করে 7 নম্বর ভবনের 6, 7, 8 এবং 9 এই 4টি তলায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং নিশ্চয়ই দেখানো সুযোগ হচ্ছে আমাদের যে আসলে যে আগুন লাগলে কিন্তু আমরা দেখি যে এক জায়গা থেকে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে, কিন্তু এখানে দেখা যাচ্ছে বিচ্ছিন্নভাবে আগুন লাগার ঘটনা এটি ঘটছে। এবং এখানকার যারা কর্মকর্তা কর্মচারী ছিলেন তারা আসলে এইটিকে নিয়েও সন্দেহ করছে যে আসলে তাদের শঙ্কা করছেন যে আসলে আগুনটি আসলে স্বাভাবিকভাবে আগুন লাগা বা শর্ট সার্কিট কিনা সেটি সন্দেহ করছেন। এবং তারাও বলছেন এটি আসলে সুষ্ঠু তদন্ত হওয়া দরকার, কেননা সচিবালয়ের মতন একটি গুরুত্বপূর্ণ স্থানে যেটি কেপিআই বলা হয় এবং প্রশাসনের প্রাণ কেন্দ্র বলা হয়, সেখানে এরকম একটা আগুন লাগা আসলে সেটি কতটা স্বাভাবিক ঘটনা সেটিও কিন্তু দেখার বিষয় রয়েছে। মাহমুদুল হাসান, আপনি যে প্রশ্নটি তুলেছেন, কিছুক্ষণ আগে আমাদের সাথে যুক্ত ছিলেন বাংলাদেশের অন্যতম ফায়ার বিশেষজ্ঞ এবং এই ধরনের কাজ তিনি এর আগে অনেকবার করেছেন। তিনি নিজেও সচিবালয়ের আগে অনেক পরামর্শ দিয়েছেন। সাবেক পরিচালক শাকিল নেওয়াজ তিনিও প্রশ্ন তুলেছেন এবং 3 জায়গায় আলাদা আলাদা আগুন একই সময়ে দেখা গেছে। লম্বা ভবন, 2 মাথায় আগুন জ্বলছে, মাঝখানে দুটো তিনটে রুমে আগুন জ্বলছে, আর মাঝখানে আর কোথাও কিন্তু আগুনের কোনো চিহ্ন নেই, যেমনটি এই মুহূর্তে চিত্রে আপনিও দেখাচ্ছিলেন। আপনি বলছিলেন বাইরে থেকে যারা সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী সেখানে রয়েছেন তারা কি ধরনের প্রশ্ন তুলছেন, তাদের সাথে তো কথা বলেছেন। এর আগেও কিন্তু ছোট ছোট আগুনের সূত্রপাত সচিবালয়ে হয়েছে। আমি আসলে আমার ক্যামেরা পার্সন বলবো আবার চিত্রটি দেখানো, অর্থাৎ এই 7 নম্বর যে ভবন সেই 7 নম্বর ভবনে আসলে যেটি কিন্তু আমি বলছিলাম এবং আপনি যেটি বলার চেষ্টা করছিলেন যে আসলে ভবনের কোনো একটি জায়গায় আগুন লাগলে সেখান থেকে পুরো এলাকায় ছড়িয়ে যেতে পারে, কিন্তু এই ভবনটি লক্ষ্য করা যাচ্ছে যে আসলে এই ভবনের বিশেষ করে 9 নম্বর যে ফ্লোর বা 9ম তলায় দেখা যাচ্ছে যে আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন যে সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হয়ে যাওয়ার কারণে সেখানে কালো হয়ে আছে দেখা যাচ্ছে। এই 7 নম্বর ভবনে দেখা যাচ্ছে যে একবারে কর্নারে বাম দিকে যদি একবার কর্নারে যায় সেখানে দেখা যাচ্ছে ধোঁয়ার কুণ্ডলি বের হওয়ার কারণে দেখা যাচ্ছে সেখানে আগুনের পরিমাণ অনেক বেশি ছিল। আবার দেখা যাচ্ছে যে মাঝখানেও দেখা যাচ্ছে যে আগুনের কুণ্ডলি বা সেখানে যে ধোঁয়া বের হয়েছে সেই দৃশ্যটি দেখা যাচ্ছে। আবার ডান দিকে, একেবারে ডান দিকে, অর্থাৎ এই 7 নম্বর যে ভবন, এই 7 নম্বর ভবন একেবারে ডান দিকেও দেখা যাচ্ছে যে ধোঁয়ার কুণ্ডলি কিংবা আগুনের কুণ্ডলি বের হয়েছে। অর্থাৎ
তিনটি জায়গায় আলাদা আলাদাভাবে দেখা যাচ্ছে যে আগুন লাগার ঘটনা। সুতরাং বিষয়টি আসলে যারা কর্মকর্তা কর্মচারী ছিলেন তাদেরকেই আমি আসলে প্রশ্ন এইটি করতে চেয়েছিলাম যে আসলে এখানে যে আগুন লাগার ঘটনাটি, এটি যদি আগুন লাগার পর আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে। তারা দুইটি বিষয় বলছে। একটি যে বিষয়টি বলছে যে তারা যখন এখানে এসে অর্থাৎ এই সড়কে অর্থাৎ সচিবালয়ের সামনে এসে যখন দাঁড়িয়ে তারা ওপরের দিকে তাকাচ্ছেন, তারা বলছেন যেটি যে তিনটি জায়গায় যে ভিন্ন ভিন্ন জায়গায় যে আগুন লাগার বিষয়টি তারা এক ধরনের সন্দেহ প্রকাশ করছেন যে আসলে এটি স্বাভাবিক ঘটনা কিনা বা স্বাভাবিক আগুন লাগানোর ঘটনা কিনা বা শর্ট সার্কিট কিনা, সেটি যেমন একদিকে প্রশ্ন তুলছেন, আরেকদিকে প্রশ্ন তুলছেন যে আসলে যেহেতু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এখানে আছে এবং এই মন্ত্রণালয়ের অবশ্যই গুরুত্বপূর্ণ নথি থাকবে, সেটি কিন্তু অবশ্যই যে বর্তমান সময়ে সরকার যে কাজগুলো করছেন সেইখানকার নথি থাকবে। আবার এর আগে যে সরকার আওয়ামী লীগ সরকার ছিল সেই সরকারের কিন্তু মন্ত্রণালয়ের কিন্তু আসলে নথি এখানে থাকবে। সুতরাং আসলে যেহেতু সচিবালয়, সুতরাং আগে পরে সবকিছুর নথি কিন্তু এখানে থাকবে। যেহেতু আগুন লাগার ঘটনাটি ঘটেছে, অবশ্যই গুরুত্বপূর্ণ নথি এখানে যেমন নষ্ট হবে এবং একই সঙ্গে যেহেতু আগুন নিভানোর কাজেও কিন্তু পানি ব্যবহার করা হয়েছিল, তো সব মিলে বলা যেতে পারে যে আসলে তারা যেটি বলছেন, তাদের ভাষ্য অনুযায়ী বলি, তাহলে অবশ্যই এখানে কিছু গুরুত্বপূর্ণ নথি বা সচিবালয়ের সবগুলোই নথি আসলে গুরুত্বপূর্ণ, আলাদাভাবে গুরুত্বপূর্ণ বলে আসলে বলার অবকাশ নেই। কেননা আপনি ঠিকই বলছিলেন, এবং সচিবালয়ের এই নথি এবং যেটি আসলে ম্যানুয়াল সিস্টেমে যেটি সরাসরি যে কোনো কিছুর হার্ড কপি রাখা হয়, সেই জায়গা থেকে কিন্তু সচিবালয় বেরিয়ে আসছে। অনেকগুলো বিভাগ তারা এর মধ্যে ডিজিটালাইজেশনে গেছে, যেটিগুলো ডি নথি বলা হয়। কিন্তু এইখানে যে মন্ত্রণালয়গুলো রয়েছে, বিশেষ করে সড়ক পরিবহন, স্থানীয় সরকার, এরপরে ডাক টেলি যোগাযোগ, এই মন্ত্রণালয়গুলোর অনেকগুলো এখনও সেই আগের মতোই সরাসরি কাগজের কপি রাখতে হচ্ছে। তো আপনি থাকুন আমাদের সাথে। আমরা এই মুহূর্তে সরাসরি আমাদের আরেকজন সহকর্মী বনি ইবনে কামাল রয়েছেন আমাদের সাথে। বনি, আপনি তো সেই সকাল থেকেই সেখানে রয়েছেন। ওই একটি প্রশ্নই ঘুরে ফিরে আসছে যে আলাদা আলাদা করে তিন জায়গায় কেন আগুন দেখা গেল, এই ব্যাপারের যে প্রশ্ন উত্থাপিত হচ্ছে, কোনো জবাব পেয়েছেন কিনা। আরেকটি বিষয় যে ওই ভবনে এখন পর্যন্ত যারা ভেতরে গেছে বা ফায়ার কর্মী যারা ঢুকেছেন, তারা ভেতরের কোনো চিত্রের বর্ণনা আপনাদের কাছে দিয়েছে কিনা বা জানতে পারলেন কিনা। বাসার এই পুরো ঘটনাটি যদি আমরা একটু বিশ্লেষণ করতে চাই, আমরা কিন্তু একটি জিনিস দেখতে পাচ্ছি, যেইভাবে ক্লাস্টার হিসেবে আগুন লেগেছে, প্রত্যেকটা মন্ত্রণালয় বা প্রত্যেকটা যে কক্ষ সবগুলোই কিন্তু আলাদাভাবে একটা মর্ম আছে বা গুরুত্ব আছে। এই যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে, এই পুরো ঘটনার মধ্যে আমরা পশ্চিম পাশে একদম কর্নারে যেই রুমগুলো দেখতে পাচ্ছি, সেগুলো হচ্ছে তো ডাক ও টেলি যোগাযোগের, এবং এখানে উপদেষ্টা নাহিদ ইসলামেরও কক্ষ রয়েছে বলে কিন্তু আমরা জানতে পারছি। অর্থাৎ পুরো যে ডাক ও টেলি যোগাযোগের যে মূল প্রাণ কেন্দ্র, সচিবের রুম, এডিশনাল সেক্রেটারি রুম, সেই জায়গাগুলোতে কিন্তু আগুন লেগেছে। দ্বিতীয়ত হচ্ছে আমরা পূর্ব পাশে যে 4টি ফ্লোরে আগুন দেখেছিলাম বা যে 4টি ফ্লোরে আগুন লেগেছিল, সেই 4টি ফ্লোরের মধ্যে কিন্তু সবগুলোই গুরুত্বপূর্ণ। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সড়ক বিভাগ রয়েছে, অর্থ বিভাগের কিছু জায়গা রয়েছে। অর্থাৎ পুরো যে কার্যক্রম, এই যে ডাক ও টেলি যোগাযোগ বলি, স্থানীয় সরকার মন্ত্রণালয় বলি, এই সড়কের বলি, সব কার্যক্রমে কিন্তু একটা বড় ধরনের বাধা সৃষ্টি হতে যাচ্ছে। কেননা এখানে যে কাগজপত্রগুলো থাকে, বেশিরভাগ ক্ষেত্রে এদের কাগজপত্রগুলো হচ্ছে হার্ড কপি। আপনি যেটা বলছিলেন হার্ড কপি, এই হার্ড কপির কাগজপত্রগুলো কিন্তু বেশিরভাগই পুড়ে গিয়েছে বা পানির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে স্ট্রাকচারাল যে ক্ষতি বা অর্থনৈতিক যে ক্ষতি, তার চেয়ে বড় ক্ষতি হচ্ছে ইনফরমেশনের ক্ষতি। সেই ইনফরমেশন বা ডকুমেন্টেশনের একটি বড় ধরনের ক্ষতি কিন্তু হয়ে গিয়েছে সড়ক, স্থানীয় সরকার কিংবা টেলিযোগাযোগ, এই জায়গাগুলোতে একটি বড় ধরনের ক্ষতি কিন্তু হয়ে গেছে। এটা এখন সাদা চোখেই সেটা দেখা যাচ্ছে। যখন তদন্ত কমিটি কাজ করবে, তখন নিশ্চয়ই আরো কিছু তথ্য বেরিয়ে আসবে, আরো কিছু তথ্য জানা যাবে। আমরা সচিবালয়ের ভেতরে প্রবেশ করতে পারছি না, আমরা বাহিরে আছি। আমরা সচিবালয়ের বাহির থেকে 7 নম্বর ভবনের সামনের অংশে যেরকম দেখতে পাচ্ছি, আমরা কিন্তু পিছনের অংশে যদি একটু বলি, পিছনের অংশটা আমরা একটু কিছু ছবি পেয়েছি, আমরা ছবিতে দেখার চেষ্টা করছিলাম। সেই জায়গাগুলো তো এই যে বাহিরের যে স্পেসিফিক ক্লাস্টার আগুনের যে ছোপটা, আমরা কিন্তু ওই পাশে এরকম ক্লাস্টার ছোপ দেখতে পাচ্ছি। অর্থাৎ এ পাশ ও পাশ দুই পাশেই আগুনেই দেখতে পেয়েছি। আমি আপনাকে একটু ধারণা দিতে চাই, বাসার এই যে পুরো বিল্ডিংটি, এই বিল্ডিং এর ভেতরের যে ইন্টেরিয়র ডিজাইন পুরোটাই কিন্তু কাঠের। অর্থাৎ আগুন যদি এক
প্রান্তে লাগে, অপর প্রান্তে যেতে হলে সেই ভিতরের যে ইন্টেরিয়র আছে সেগুলো সবগুলো পুড়তে হবে। মানে আগুন ছড়ানোর যে নিয়ম, যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া অনুযায়ী কিন্তু এটা আসলে স্বাভাবিক দেখাচ্ছে না। এবং এইভাবে যদি ভিতরে যে ইন্টেরিয়র আছে, কাঠের ইন্টেরিয়র, সেগুলো যদি পড়ে, তাহলে কিন্তু এভাবে ক্লাস্টারের মতো যে আগুন আমরা দেখতে পাচ্ছি বিচ্ছিন্ন বিচ্ছিন্ন জায়গায়, সেরকম হওয়াটা খুব একটা স্বাভাবিক না। এবং এই বিষয়টি নিয়ে যেমন সাবেক মহাপরিচালক ফায়ার ব্রিগেডের তিনি যেমন প্রশ্ন তুলছিলেন, আমরাও কিন্তু এখানে দেখছিলাম। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সচিবালয়ের যারা কর্মচারী রয়েছে তাদের সঙ্গেও যখন আমরা কথা বলছিলাম, তারাও কিন্তু বলছিলেন যে আসলে এইভাবে আগুন লাগাটা তাদের কাছে খুব একটা স্বাভাবিক লাগছে না। সেই অস্বাভাবিকতার চিহ্ন বাহির থেকেই দেখা যাচ্ছে। যদিও এখন এই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে নিশ্চয়ই অনুসন্ধান হবে, সবচেয়ে বড় প্রশ্ন এখন এটি। কিন্তু সেই ক্ষেত্রে আমরা আরেকটা বিষয় একটু আনতে চাই। রাতের বেলায় যেহেতু বড়দিনের ছুটি ছিল, তার আগের দিন পুরো 25 তারিখ 24 তারিখ মোটামুটি সন্ধ্যার দিকেই সব কর্মকর্তা কর্মচারীরা চলে যান। সাধারণত বাজেটের সময়ে বেশিরভাগ কর্মচারীরা রাতের দিকে থাকেন, কিন্তু এই সময় তো সেই সময়টি নয়। তো এই যে দীর্ঘ সময় ধরে সচিবালয় একেবারে বন্ধ, সেখানে রাতের বেলায় কারা থাকেন আসলে? এছাড়া সকালবেলার দিকে যে আপনারা সেখানে রাতে যারা ডিউটি করেছেন, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী, তাদের সাথে কথা বলেছেন, ওই মুহূর্তটার বর্ণনা যদি একটু শুনি, যে শুরুর দিকটা আসলে কেমন ছিল, কি বলছেন তারা? দেখুন, শুরুতে যখন আসলে 6 তলা আগুনের সূত্রপাত, সেটি কি হবে সেই বিষয়ে কেউই কিছু বলতে পারছে না। কেননা আপনি নিশ্চয়ই বাসায় একটি ফুটেজ দেখেছেন, যে ফুটেজটি আমরা সবাই দেখেছি। বিল্ডিং এ, অর্থাৎ এই 7 নম্বর ভবনে যখন ঢুকতে হয়েছে ফায়ার সার্ভিসকে, তখন কলাপসিবল গেট ভেঙে ঢুকতে হয়েছে, অর্থাৎ কলাপসিবল গেট লক করা ছিল। তাহলে ভিতরে আগুন লাগলো কিভাবে, আগুনের সূত্রপাত কিভাবে, সেই বিষয়টি নিয়ে একটি বড় ধরনের কোশ্চেন থেকেই যাচ্ছে। এবং এটা যখন এইভাবে ক্লাস্টার ওয়াইজ ভাগ হয়ে যায়, তখন এই প্রশ্নটা আরো অনেক বড় আকারে আসে। এবং এখানে সচিবালয়ের যে ভবনগুলো থাকে, আপনি জানেন বাসার যে সচিবালয়ের মূল যে ফটকগুলো রয়েছে, সেই ফটকগুলো বন্ধ করার পর ভিতরে আসলে খুব বেশি নিরাপত্তা কর্মী অবস্থান করে না। গুটি সংখ্যক কিছু নিরাপত্তা কর্মী অবস্থান করে জরুরি কাজের সাথে যারা জড়িত, যেমন ফায়ার সার্ভিসের একটি গাড়ি থাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপোজিটে, সেখানে কিছু কর্মী থাকে। এরকম অল্প কিছু মানুষজনের আসলে বিচরণ রাতের বেলা থাকার সুযোগ আছে, সচরাচর সবার থাকার সুযোগ নেই বা থাকে না। সেই ক্ষেত্রে তাদের সাথে যখন যেহেতু তদন্ত কমিটি করা হবে, তাদের সাথে নিশ্চয়ই তদন্ত কমিটি বসবে, তাদের থেকে জানার চেষ্টা করবে যে কিভাবে হলো বা কেন হলো, সেই বিষয়টি নিশ্চয়ই তখন উঠে আসবে। তবে এখন পর্যন্ত এই যে রাতে যারা থাকেন বা যাদের থাকার কথা রয়েছে, তাদের সঙ্গে আমাদের কথা বলার সুযোগ হয়নি। আমরা তাদেরকে খোঁজার চেষ্টা করছি, যে এমন কেউ যদি পাই তাহলে হয়তো আমরা একটু ডিটেলস জানতে পারবো যে একেবারেই শুরুতে কিভাবে এই ঘটনা। কেননা আমরা যখন এখানে এসেছি, আমাদের গণমাধ্যম কর্মীরা আমরা যখন এসেছি, তখন কিন্তু আমরা আগুনের যে শিখাটা দেখতে পেয়েছি সেটা বেশ বড়ই, এবং সেটা বাইরের দিকে স্প্রেড করছে, অর্থাৎ বাইরের থেকে দেখা যাচ্ছে। তো একটা আগুন লাগলে তো হঠাৎ করেই বড় হয়ে যায় না, এটা একটা সময় নিয়ে বড় হয়। তাহলে সূত্রপাতটা কিভাবে, কোন কক্ষ থেকে, এই বিষয়গুলো এখনো আমি একটু ছোট্ট করে একটা বিষয় জেনে, আমাদের একজন সহকর্মী এই মুহূর্তে হাসিব মাহমুদ শাহ, যিনি নিয়মিত সচিবালয় সংবাদ সংগ্রহ করে থাকেন, তিনি যুক্ত হচ্ছেন, তার কাছে যাব। বনি, একটি বিষয় যে আগুন লাগলে সাধারণত আমরা দেখি যে আশপাশে যারা থাকেন একটা ভয়ের চিত্র থাকে, সবার ভিতরে ভীতি কাজ করে। এখানে কি ভয়ের থেকে সন্দেহটা বড় দানা বাঁধলো? বাসার আমি আপনাকে শুনতে পাইনি, আপনি আবার বলছিলাম যে এখানে কি আসলে আগুনের যে ভয় ভীতি, সেটির থেকে পাশাপাশি সন্দেহর জায়গাটাও কি একটি বড় দানা বাঁধছে কিনা এখন? তাহলে নিশ্চয়ই বাসার, কেননা এখানে যারা রয়েছেন, যারা আসলে সচিবালয়েরই কর্মকর্তা, তাদের মধ্যেই কিন্তু এটা একটা বড় ধরনের শঙ্কার দানা বেঁধেছে, যে কেন এই ধরনের আগুন, আর কিভাবে এইভাবে গুচ্ছভাবে আগুনটি হলো। কেননা একটি আগুন যখন লাগে, আগুন ছড়ানোর যে ধর্ম বা আগুনের যে নীতি ধর্ম, সেটার সাথে কিন্তু এটা পুরোপুরিভাবেই পরিপন্থী। কেননা আমরা যখন দেখছি যে 6 তলায় আগুনের সূত্রপাত হয়েছে, সেটি স্বাভাবিকভাবে উপর দিকে উঠবে, অর্থাৎ সেই অনুযায়ী উপর দিকে উঠবে, ছড়ালে আশেপাশে সব দিকে ছড়াবে। কিন্তু সেটা কিন্তু তা না হয়ে আমরা দেখলাম যে এটা উপর দিকে উঠেছে, উপর দিকে আরো
তিনটি ফ্লোর, সেই 3টি ফ্লোরে ছড়িয়েছে। হঠাৎ করে দেখা যাচ্ছে যে আবার পূর্ব পাশে আগুন লেগেছে, বিল্ডিং এর মধ্যে আগুন লেগেছে। তো খুব স্বাভাবিকভাবেই মানুষ মানে এখানে যারা আসলে সচিবালয়ে কাজ করে তাদের মধ্যে ভীতিকর যে ব্যাপারটি রয়েছে সেটি তো রয়েছে, পাশাপাশি তাদের মধ্যে এক ধরনের শঙ্কা রয়েছে যে এই আগুনটি আসলে কেন হলো। খুব স্বাভাবিকভাবেই এক ধরনের প্রশ্ন উঠেছে এটা আসলে কোনো নাশকতা কিনা। জি, বনিবনি কামাল, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি থাকুন, মাহমুদুল হাসান পারভেজ আপনিও থাকুন। আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছে হাসিব মাহমুদ শাহ সরাসরি। তিনি বহু বছর ধরে এই সচিবালয়ে নিয়মিত প্রতিদিনই বলতে গেলে প্রতি কার্যদিবসে যাতায়াত করেন। সচিবালয়ের একেবারে প্রতিটি বিল্ডিং, প্রতিটি ফ্লোরের অবস্থা তার একেবারেই নখদর্পণে রয়েছে। আমরা হাসিব মাহমুদ শাহ আপনার কাছে জানতে চাই যে সচিবালয়ের এই যে ভবনটি 7 নম্বর ভবনের 6, 7, 8, 9 তলা আগুন লেগেছে এবং আলাদা আলাদাভাবে আগুনের সূত্রপাতগুলো হয়েছে, একটু জানতে চাই এই বিল্ডিংয়ের ভেতরের স্ট্রাকচারটা কেমন, কোন কোন মন্ত্রণালয়ের কোন কোন অফিসগুলোতে আসলে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে বাইরে থেকে ধারণা করা হচ্ছে বা আপনি বুঝতে পারছেন, কারণ আপনি ভেতরে অসংখ্যবার সেখানে গেছেন। একটু ভেতরের বর্ণনাটা জেনে আসি। বাসার আগে এই মুহূর্তে আমি রয়েছি সচিবালয়ের 5 নম্বর যে গেটটি, সেই গেটটির একটু অবস্থান আপনাদের আগে দেখাতে চাই। সচিবালয়ে 5টি প্রবেশের গেট রয়েছে, সেই প্রবেশের গেটের মধ্যে সবকটি গেট বন্ধ রয়েছে। এই মুহূর্তে 5 নম্বর যে গেটটি, সেই গেটটি এই মুহূর্তে খুলে দেওয়া হয়েছে এবং যারা কর্মচারী রয়েছেন তারা কিন্তু এই গেটটি দেখে সীমিত আকারে প্রবেশ করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই অন্য গেটগুলো বন্ধ থাকার কারণে এই গেটে আসলে প্রচুর পরিমাণে ভিড়। এবং আমরা যখন কিছুক্ষণ আগে আসছিলাম এখানে আসলে তিল ধারণের কোনো ঠাঁই ছিল না। এখন কিছু কিছু মানুষ ভিতরে প্রবেশ করার কারণে এখানে এখনো দেখতে পাচ্ছেন যে মানে সবাই হুড়ুহুড়ি করে ঢুকছে, কারণ সচিবালয় কিন্তু সকাল 9টার সময় খুলে গেছে, কিন্তু প্রতিটি গেট বন্ধ থাকায় সবাই আসলে এই গেট দিয়ে ঢোকার চেষ্টা করছেন। এবং এই গেটটি আসলে যতটুকু মানে সাধারণত প্রবেশের ক্ষেত্রে যে বিধিনিষেধগুলো আছে সেই বিধিনিষেধগুলোর ক্ষেত্রে এই গেটটিতে কিন্তু পরিপূর্ণভাবে পালন করা যাচ্ছে না, যার প্রেক্ষাপটে এখানে যারা আইন শৃঙ্খলায় নিয়োজিত আছেন তারা আসলে গেটটা শুরু করে দিয়েছেন এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা দীর্ঘ সারি তৈরি হয়েছে। এবং একটু বলে রাখি যে সচিবালয়ের এই 5 নম্বর গেটটি আছে আমাদের জাতীয় প্রেস ক্লাবের পাশের যে গেটটি, সেই গেটটির সামনে। এবং সবাই যখন জানতে পেরেছে যে 5 নম্বর গেট থেকে প্রবেশের একটা সুযোগ তৈরি হয়েছে, সবাই আসলে এই দিক থেকে আসছে। এবং আশপাশে সচিবালয়ের আশপাশে যতগুলো রাস্তা রয়েছে সেই রাস্তাগুলো কিন্তু ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে, শুধুমাত্র প্রেস ক্লাবের পাশের এই রাস্তাটি খোলা রয়েছে। এবং সবাই যারা কর্মচারী রয়েছেন তাদের পরিবহনের জন্য যে গাড়িগুলো রয়েছে এই গাড়িগুলো এখন এখানে আপাতত এসে থামছে এবং সবাই এখান থেকে ভিতরে ঢোকার চেষ্টা করছে। একটি বিষয় বলে রাখি, 7 নম্বর ভবনটি আসলে বলা হয়ে থাকে যে একটি প্রশাসনিক ভবনের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ভবন, কারণ এখানে দেখা গিয়েছে যে বিগত সরকারের আমলে ওবায়দুল কাদের সাহেব সড়ক ও সেতু মন্ত্রণালয়ের যে দায়িত্বে ছিলেন, সেই 7 নম্বর ভবনে 9 তলায় রয়েছে সড়ক ও সেতু ভবন এবং তার নিচের ফ্লোরে 8 তলায় রয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং তার নিচের ফ্লোরেই রয়েছে কিন্তু ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে গুরুত্বের দিক থেকে এই মন্ত্রণালয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং বাসার আরেকটি বিষয় হলো যে সচিবালয় কিন্তু বাংলাদেশের KPI 1-এর তালিকা এবং 1 নম্বর প্রশাসনের কেন্দ্রবিন্দু এবং সচিবালয়ের মধ্যেই কিন্তু একটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট সবসময় থাকে। রাষ্ট্রীয় যত বড় বড় স্থাপনা আছে আপনি জেনে থাকবেন যে সেই স্থাপনাগুলোর KPI 1গুলোতে ফায়ার সার্ভিসের সার্বক্ষণিক কিন্তু একটা ব্যবস্থাপনা থাকে। সেক্ষেত্রে আমরা গতকালকে যে অগ্নিকাণ্ডের ঘটনার কথা শুনেছি, সেই ঘটনার পরপরই কিন্তু ফায়ার সার্ভিস কিন্তু সাথে সাথে কাজ শুরু করেছে। কিন্তু এই যে অগ্নিকাণ্ডের ঘটনাটি বিচ্ছিন্নভাবে ভবনের বিভিন্ন ফ্লোরে বিভিন্ন কক্ষ থেকে আগুনের যে সূত্রপাত, এই বিষয়টা আসলে এই মুহূর্তেই সবাই কিন্তু যে আশঙ্কা করছে এটি নাশকতা কিনা সেটি কিন্তু মানে অবশ্যই বলা যায়, কারণ গতকালকে কিন্তু 25 ডিসেম্বর ছিল, ক্রিসমাসের বন্ধ ছিল। সেক্ষেত্রে এই বন্ধের দিনে কিন্তু সচিবালয় সম্পূর্ণরূপে বন্ধ ছিল, কেউ কিন্তু আসেনি। যারা এসেছিলেন তারা কিন্তু মঙ্গলবার এসেছিলেন এবং মঙ্গলবারের পর বুধবার কিন্তু সারাদিনই অফিস বন্ধ ছিল। সে কিন্তু দীর্ঘ সময় বন্ধের পর কিভাবে এই ধরনের ঘটনা ঘটল সেটি সবার মনে কিন্তু একটি প্রশ্নের দানা বেঁধেছে। এবং সাথে সাথে আসলে এই ঘটনা
কেন আসলে এত দীর্ঘ সময় লাগলো সচিবালয়ের মতো জায়গায় যেখানে ফায়ার সার্ভিস ছিল, এবং এর খুব কাছেই কিন্তু আমাদের ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের মেইন যে অফিস রয়েছে, তো 19টি ইউনিট কাজ করতে এত সময় কেন লাগলো, সেই বিষয়গুলো কিন্তু মানুষের মনে এখন প্রশ্ন রয়েছে, এবং আশা করা যাচ্ছে যে একটি পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাওয়া যাবে। এই মুহূর্তে কিন্তু সচিবালয়ের যারা আছেন একটু ভিড় কমা শুরু করেছে, যে ভিতরে প্রবেশের যে জায়গাটা। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটি নতুন ভবন রয়েছে, এই ভবনটি কিন্তু কিছুদিনের মধ্যে উদ্বোধনের কথা রয়েছে। জনপ্রশাসন এবং ক্যাবিনেট ডিভিশন এই ভবনটিতে আসবে, এবং এর সামনে যে ভবনটিতে এই ভবনটার পাশেই রয়েছে কিন্তু আমাদের তথ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, এবং তার ওই পাশে রয়েছে আমার কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় সহ অন্যান্য গণপূর্ত মন্ত্রণালয়, এবং তার পাশে 6 নম্বর ভবন। 6 নম্বর ভবনে রয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। একটা বিষয় একটু জানতে চাই, আপনি তো জানেন বা এর আগে খোঁজ খবর রেখেছেন, এই মানে ছুটির দিনগুলো তো বা রাতের বেলায় সচিবালয়ের ভিতরে কারা থাকেন? বাসার সাধারণত আমরা যদি বলে থাকি তাহলে এই ছুটির দিন এবং সন্ধ্যার পরপরই কিন্তু আমরা সচিবালয়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া কিন্তু আর কারো থাকার কোনো সুযোগই নেই, কারণ রাতের বেলা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া এখানে আর কারো থাকার সুযোগ নেই। শুধুমাত্র এই 6 নম্বর ভবনের সামনেই কিন্তু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অফিস রয়েছে। সেই ভবনে ফায়ার সার্ভিসের যারা নিযুক্ত আছে তারা কয়েকজন থাকতে পারে। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া কোনো অন্য কারো সচিবালয়ে এই রাতের বেলা থাকার কোনো সুযোগই নেই। এবং কিন্তু সচিবালয় কিন্তু 5ই আগস্টের পরপরই কিন্তু সেনাবাহিনীও কিন্তু নিয়োজিত আছে এবং এখন পর্যন্ত নিয়োজিত আছে। সেক্ষেত্রে বাহিরের কোনো লোক এখানে ভিতরে গিয়েছে এটার কোনো ধরনের কোনো সুযোগই নেই। এবং এখানে যদি কেউ থেকে থাকে কোনো কর্মচারী ছিল কিনা সেটি কিন্তু সচিবালয়ের কিন্তু সিসিটিভির ফুটেজও নিশ্চিত হওয়া যাবে, রেজিস্টার বুক দেখলেও নিশ্চিত হওয়া যাবে এই ভবনে কারা কারা ছিলেন বা কারা কারা ওই সময় দায়িত্বে ছিলেন কিনা। কারণ দায়িত্বে থাকার কোনো সুযোগই নেই, কারণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া রাতের বেলা এবং সন্ধ্যার পর থেকে সাধারণত 5টার পর থেকেই কিন্তু সচিবালয় খালি হওয়া শুরু করে। কোনো মন্ত্রণালয় যদি বিশেষ কোনো কাজ থাকে, কোনো সচিবের দপ্তরে বা তার অধীনস্থ কোনো যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব, এদের কোনো দপ্তরে কোনো কাজ থাকে, সেই বিশেষ ধরনের কাজের ক্ষেত্রে তার সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা বা কর্মচারীরা হয়তোবা সেই কাজে নিযুক্ত থাকেন। কিন্তু আমাদের সচিবালয় কিন্তু মঙ্গলবার দিন এই অফিসটি বন্ধ হয়েছে, বুধবার সম্পূর্ণরূপে বন্ধ ছিল। সেক্ষেত্রে একদম নিশ্চিতভাবে বলা যায় এই সময়ে আইনশৃঙ্খলা রক্ষার বাহিনীর যারা সদস্য, সেনাবাহিনী, পুলিশ বা অন্যান্য যারা ছিলেন আইন শৃঙ্খলা রক্ষায়, তারা ছাড়া সচিবালয়ের ভিতরে অন্য কেউ ছিল বলে মানে এটি যদি থেকে মানে থাকা ছিল কিনা এটি আসলে তারাই ভালো বলতে পারবেন, কারণ থাকার সেই ধরনের কোনো সুযোগই বা কোনো ধরনের ব্যবস্থাই নেই। এবং আরেকটি বিষয় বলে রাখি, সচিবালয়ের কিন্তু রোস্টার ভিত্তিতে যে আমাদের যারা নিরাপত্তায় নিয়োজিত থাকেন তারা কিন্তু ডিউটি পালন করেন। এপিবিএন এর যে সদস্যরা রয়েছেন সেক্ষেত্রে দেখা যায় তারা সচিবালয়ের যে বাহিরের পোস্টগুলা, সেই পোস্টগুলোতে আমি একটু দেখাতে চাই যে সচিবালয়ের প্রতিটি গেটের সামনে কিন্তু এই যে পোস্ট রয়েছে এবং এই প্রতিটি পোস্টে কিন্তু সচিবালয়ের বাইরে মানে অনেক আগ থেকেই কিন্তু এপিবিএন এর সদস্যরা ভিতরে কিন্তু একটি সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স রয়েছে এবং সচিবালয়ে যে আমরা যে রাজধানীকে যে হাসিম মাহমুদ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছে আবার ফিরবো অন্য পরবর্তী খবরে, এবং সেই সময় আমরা জানতে চাইবো যে আসলে সচিবালয়ে সেই 25 ডিসেম্বর পুরো দিন এবং তার আগের সন্ধ্যা থেকে এই সময়ের ভিতরে কারা ছিল, কি ঘটলো, কেন আগুন লাগলো, নিশ্চয়ই অনেক প্রশ্নের উত্তর পরবর্তীতে জানতে পারবো। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এ পর্যায়ে এই সংক্রান্ত আরো খবর রয়েছে, জানাবো সেগুলো। সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপায় আহত ফায়ার সার্ভিসের এক কর্মীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরো একজন। সকালে সচিবালয়ের সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল। তিনি জানান, নিহত ফায়ার সার্ভিসের কর্মীর নাম সোহানুর জামান নয়ন। ভোরে পানির পাইপ কাঁধে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন, হঠাৎ একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দিলে রাস্তায় পড়ে যান। পরে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত নয়ন 2022 সালে চাকরিতে যোগ দেন, তার বাড়ি রংপুরে। এদিকে এই ঘটনায় আহত হাবিবুর রহমানও ফায়ার সার্ভিসের কর্মী। এই ঘটনায় ট্রাক চালককে এরই মধ্যে আটক করা হয়েছে।
বান্দরবানের লামা উপজেলায় ত্রিপুরাপাড়ায় আগুনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়। রাতে ফেসবুক পেজে এই নিন্দা জানানো হয়। এতে বলা হয়, বান্দরবান পুলিশ ঘটনাস্থলে তাদের কর্মকর্তা পাঠিয়েছে, পুলিশ অপরাধীদের গ্রেপ্তারেও অভিযান চালিয়েছে। এই ঘটনায় এরই মধ্যে এফআইআর দায়ের করা হয়েছে। বড়দিনের আগের রাতে ত্রিপুরাপাড়ার 17টি বসতঘর পুড়িয়ে দেওয়া হয়। স্থানীয়রা বলছেন, সেখানে গির্জা না থাকায় স্বজনদের বাড়িতে যান বাসিন্দারা, সেই সুযোগেই বসতঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ছিল এখনকার সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।